প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। হঠাৎ আমার ছোট ভাইয়ের ইচ্ছে হলো যে সে ঢাকা আন্তর্জাতিক বইমেলায় যাবে, কিন্তু সে বয়সে ছোট হয়, সে কখনো বইমেলায় যায়নি। এই তার প্রথম। কর্মব্যস্ততার কারণে তার মতে সাড়া দিতে পারছিলাম না, কিন্তু হঠাৎ তার জোরাজুরিতে একটা সময় পরিকল্পনা নিয়েই ফেলি, আমরা ঢাকা আন্তর্জাতিক বইমেলায় যাব। যেহেতু আমরা শরীয়তপুর থেকে ঢাকা আন্তর্জাতিক বইমেলায় গিয়েছিলাম, সেজন্য আমরা আমরা খুব সকাল সকাল রওনা দেই। সকালে রওনা দেওয়ার কারণে আমরা বইমেলা সহ আশেপাশের যে স্থানগুলো আছে সেগুলো খুব ভালোভাবে ঘুরতে পারি। বইমেলায় আসার পর ছোট ভাইকে সবচেয়ে বেশি বিক্রিত একটি বই কিনে দেই। তো এই নিয়ে হচ্ছে আমাদের এই ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। তাহলে চলুন এই ব্লগের প্রথম থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ভালো মতন ফ্রেশ হয়ে জামা কাপড় পরে উদ্দেশ্য ছিল একটাই, বইমেলায় যাব ছোট ভাইকে নিয়ে। ওর বাড়ি অন্যদিকে হওয়ার কারণে ও একটু দেরিতে রওনা দিয়েছিল। তো আমি আশেপাশের পরিবেশটা দেখে একটু নিজেকে ফ্রেশ ফিল করাচ্ছিলাম। আমাদের বাসা থেকে মেন রাস্তার দূরত্ব হচ্ছে 2 থেকে 3 মিনিটের। যেহেতু আমাকে ঈশানকে নিয়ে যেতে হবে, সেজন্য আমি মেন রোডে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অবশেষে আমি আর আমার ছোট ভাই ঈশান উদ্দেশ্য ছিল রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে রেল দিয়ে যাত্রা করব আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আমাদের এলাকা থেকে সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম হচ্ছে বাস। যে কোনো সময়ে আমরা বাস দিয়ে ঢাকায় যাতায়াত করে থাকি। যেহেতু এই প্রথম ছোট ভাই ঢাকায় বইমেলায় যাচ্ছে, সেজন্য তাকে নিয়ে চিন্তা ছিল একটু ভিন্ন। আমরা রেল দিয়ে ঢাকা যাব, কিন্তু 5 মিনিট লেট করার কারণে আমরা ট্রেনটি মিস করে ফেলি, যার কারণে আমাদের বাস দিয়েই ঢাকায় যেতে হয়। তড়িঘড়ি করে একটি লোকাল ট্রান্সপোর্টে উঠে পড়ি, যেই কারণে সেই লোকাল ট্রান্সপোর্টের ভিডিওটি আমরা ধারণ করতে পারিনি। অবশেষে ঢাকা গুলিস্তান এসে ঢাকা সচিবালয়ে আমরা মেট্রো রেলের টিকিট কাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সকাল সকাল হয় এখানে অনেকটাই জাম লেগে আছে। সিরিয়ালে দাঁড়িয়ে অবশেষে আমরা মেট্রো রেলের টিকিট ক্রয় করি ঢাকা বিশ্ববিদ্যালয় যাতায়াতের জন্য। আমার ছোট ভাই আমার ভিডিও করছিল যে আমি কিভাবে মেট্রো রেলের টিকিটটি কাটি। অবশেষে টিকিট কাটা সম্পূর্ণ হলো। টিকিট কাটা সম্পূর্ণ হওয়ার পর আমরা ট্রেনের মেট্রো রেলের প্ল্যাটফর্মে চলে আসি। তো একটি ভাই টাকা ভাঙতি না থাকার কারণে সে সবার থেকে ভাঙতি চাচ্ছিল এবং সে ভাঙতির অপেক্ষা করছিল। অবশেষে সে আমার থেকে ভাঙতিটা নিয়েই নেয়। তারপর আমি তাকে সাহায্য করে চলে আসি প্ল্যাটফর্মে। তো এখানে দীর্ঘ লাইন হওয়ার কারণে অনেক মানুষই এখানে দাঁড়িয়েছিল দীর্ঘ অপেক্ষা পর। অবশেষে আমি মেট্রো রেলের টিকিটটি সংগ্রহ করতে পারি। আমার এবং আমার ছোট ভাইয়ের চোখে মুখে হাসি ছিল যে অবশেষে আমরা মেট্রো রেলের টিকিটটি নিয়েছি এবং মেট্রো রেলের জন্য আমরা অপেক্ষা করছি। এবং অবশেষে আমাদের মেট্রো রেলটি চলে আসে প্ল্যাটফর্মে। আসার পর আমরা মেট্রো রেলে উঠি এবং ওঠার পর আমাদের দূরত্ব খুবই সামান্য হওয়ার কারণে আমরা খুবই অল্প সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার স্টেশনে আমরা নেমে পড়ি। তো আশেপাশের দৃশ্যগুলি উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। উপর থেকে ঢাকা শহর দেখলে মনে হয় ঢাকা শহরটি একটি অত্যন্তই সাজানো গোছানো একটি শহর এবং পরিপাটি একটি শহর। উপর থেকে খুব ভালোভাবেই ঢাকা শহরকে উপভোগ করা যায়। আমরা নিচ থেকে যাতায়াতের মাধ্যমে ঢাকা শহরকে যেমনটা ভাবি, কিন্তু উপর থেকে তার চিত্র অনেকটাই ভিন্ন এবং ব্যতিক্রম। মনে হয় এই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নের ঢাকা শহর। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নামার পর আমরা বইমেলায় গেলাম। গিয়ে দেখতে পেলাম যে বইমেলা খোলার সময় হচ্ছে 3টা, শুধুমাত্র শুক্রবার সকাল 9টায় খোলে। যেহেতু 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় চলে এসেছিলাম, সেজন্য বইমেলা খুলতে এখনও অনেক বেশি সময় বাকি। সেজন্য ছোট ভাইকে নিয়ে আসলাম টিএসসি এলাকায়। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমার ছোট ভাইকে নিয়ে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে।
সেখানে গিয়ে দেখতে পেলাম যে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, মনে হয় আমাদের নিজ গ্রামেই রয়েছি। তো ছোট ভাইকে নিয়ে চলে গেলাম ভিতরে। ভিতরে যাওয়ার পর অনেক স্ট্রিট ফুড অর্থাৎ রাস্তার যেই পাশে খাবারগুলো বিক্রি করে সেগুলো আমাদের মন কেড়ে নিল। তারপর খাওয়া দাওয়া শেষে সকালের নাস্তা করে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। ট্রেন যেন মিস না হয়ে যায় সেজন্য আমরা খুব ভোরে রওনা দিই, কিন্তু ট্রেন মিস হওয়ার কারণে সেই স্বপ্নটি আমাদের অস্বপ্নই থেকে যায়। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে এসে আমরা রাস্তার আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো পাই, রাস্তার পাশে যে খাবারগুলো বিক্রি করা হয়, সেখান থেকে আমাদের পছন্দের একটি খাবার আমরা বেছে নিই। তারপর আমাদের শরীর অনেকটাই চাঙ্গা হয়ে যায়। তারপর আমরা সোহরাওয়ার্দী উদ্যানের মূল ফটকে এসে কিছুক্ষণ নিজেদের ভিডিও করি। ভিডিও করার পর এখানে দেখছিলাম যে কিছু আপুরা মিউজিক ভিডিও করবে, সেজন্য তাদের ডিস্টার্ব হচ্ছিল। আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে চলে আসি আরও সামনে। যেহেতু এখন বসন্তকাল, আশেপাশের প্রকৃতি সেজেছে নতুন এক রূপে, সেই সৌন্দর্য আমাকে মুগ্ধ করল। সেজন্য আমি আমার আর ছোট ভাই মিলে ঘুরছি এর আশেপাশে। এখানে ঘুরতে আমার বেশি ভালো লাগছিল এবং আমার ছোট ভাইকে জিজ্ঞেস করার পর ঈশানেরও খুব বেশি ভালো লাগছিল। তারপর আমরা সোহরাওয়ার্দীর মূল ফটকে চলে যাই কিছু ভিডিও ধারণের জন্য। ঢাকায় স্কুল কলেজে পড়াকালীন এই জায়গাগুলোতে অনেকবার এসেছি, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর আমার সেই আগের স্মৃতিগুলো স্মৃতিচারণ করছিলাম এবং আশেপাশের পরিবেশ দেখে অনেকটাই মুগ্ধ হচ্ছিলাম। শিখা চিরন্তন থেকে হাঁটতে হাঁটতে চলে আসি জনতার দেওয়ালে। জনতার দেওয়াল দেখার পর আমরা স্বাধীনতা স্তম্ভের সামনে চলে যাই। একদম ঠিক দুপুরবেলায় হওয়ার কারণে এখানে কোনো লোক ছিল না, শুধুমাত্র আমরা ব্যতীত। যেহেতু অপর পাশে বইমেলা চলছিল, সেখানেই সাজ সাজ ভাব। এখানে করা দুপুর হওয়ার কারণে শুধু আমরাই ঘুরপাক খাচ্ছিলাম। স্বাধীনতার স্তম্ভের কাছে এসে দেখতে পেলাম এখানে পানির শব্দ। অবশেষে দেখতে পেলাম এখানে যে লেক রয়েছে এই লেকে পানি ছাড়া হচ্ছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে স্বাধীনতা স্তম্ভ সহ জনতার দেওয়াল ঘোরা শেষ করে ফেললাম। দুপুরের করা রোদেও আমার ফটোশ্যুট করার শেষ নেই। আমরা দুপুরের করা রোদেও ফটো সেশন শেষ করে নিলাম। যেহেতু এখানে এসেছি ঘুরতে, ফটোশ্যুট না করলে কি আর হয়। অবশেষে ছোট ভাইকে বিরক্ত করে আমি চললাম, চলো এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন রমনা পার্কে চলে যাওয়া যাক। রমনা পার্কে এসে দেখতে পারলাম আরেক চিত্র। এখানে প্রকৃতি যেন তার সবটাই বিলিয়ে দিয়েছে। এখানে ঘোরার পর আপনি অনেকটাই সতেজ অনুভব করবেন। এর জন্যই ঢাকার প্রাণকেন্দ্র এই সকল স্থানকেই বলা হয়। এখানে আসলে আপনার ব্যস্ত জীবনকে একটু স্বস্তি দিতে পারবেন। কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে স্কুল কলেজ এবং তারা ইউনিফর্ম পরে এই পার্কটিতে ঘুরতে চলে আসে। তারা যেন এখানে কোনো রকমের সময় অপচয় করতে না পারে এবং টাঙ্কি মারতে না পারে, সেজন্য এখানে যে গার্ড রয়েছে তাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং তারা যেন ঢুকতে না পারে সেজন্য সাইনবোর্ডও দেওয়া রয়েছে। এখানে লেক আপনাকে অবশ্যই খুব মনোমুগ্ধকর করে তুলবে। আমার ছোট ভাই ঈশান প্রেম বিরহ হয়ে রমনা পার্কে দাঁড়া রয়েছে, আর গার্লফ্রেন্ড আর ছেড়ে গেছে। রমনা লেকের পাড়ে যে হাঁটার পথটি রয়েছে সেই হাঁটার পথটি ধরে আমরা অনেকটা সময় ধরে হাঁটতে রইলাম। এখানে হাঁটতে হাঁটতে আমাদের মনকে সতেজ করে তুললাম। এখানের পরিবেশটা যে কাউকে মনোমুগ্ধকর করে তুলবে। এখন বর্তমানে আমি আর আমার ছোট ভাই ঈশান আছি রমনা পার্কে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। ঈশান, তোমার কাছে কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। এত আস্তে বললে তো শোনা যাবে না, একটু জোরে বলো। কেমন লাগতেছে ঈশান তোমার কাছে? আমার সাথে যে ঘুরতে বেরোইছো আজকে, কেমন লাগতেছে? এই তো অনেক ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ আমরা দুজনে উপভোগ করতেছি, ভালো লাগতেছে। রমনা পার্কে আসার পর দেখতে পারলাম এখানে সিঙ্গেলের চেয়ে কাপেলদের সংখ্যাই বেশি। তাই নিজেকে চিরস্বাধীন প্রমাণ করার জন্য একটু মুক্ত আকাশে উড়ছিলাম।
সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাইকেই দেখলাম যে এখানে ওয়ার্ক করছে এবং ভিডিও বানাচ্ছে। তো আমি তার বিপরীত হব কেন, আমিও কিছুটা সময় নিজের ভিডিও বানিয়ে ফেললাম। ফ্রিতে তো নৌকা চালাতে দেয় না? টাকা দিয়ে নৌকা চালাইতে দিব না? হ্যাঁ, টাকা দিয়ে সব চালাইতে তো দিব। টাকা দিয়ে তো অবশ্যই, টাকা দিয়ে সব কিছু। টাকা দিয়ে এমন কিছু নাই যে হয় না। চালাবো। লেকে নৌকা দেখার পর এখন তার শখ জেগেছে নৌকা চালাবে। আমি তাকে বললাম যে আমাদের গ্রামেই তো অনেক নৌকা রয়েছে, নদীতে একটি নৌকা চালালেই তো হয়। আর এখানে নৌকার প্রাইস অনেকটাই বেশি। আপনি আধা ঘন্টা চালালে বড় যে নৌকাগুলো আছে সেগুলো হচ্ছে 300 টাকা, এবং ছোট যে নৌকাগুলো রয়েছে সেগুলো 200 টাকা, এবং 1 ঘন্টার জন্য নিলে সেটা ডাবল হয়ে যায়। তো অনেক বোঝানোর পর সে তো নাছোড়বান্দা, সে এখন নৌকা চালাবি। তারপর ওকে নিয়ে গেলাম একটু শিশু যে বিনোদন কেন্দ্র রয়েছে, অর্থাৎ রমনা পার্কের যেই শিশুদের জন্য যেই জোনটা রয়েছে সেখানে নিয়ে গেলাম। রমনা পার্কে তো অনেক দৃশ্যই দেখা যায়, তার মধ্যে অন্যতম একটি দৃশ্য হচ্ছে কাঠবিড়ালি। এখানে নাকি মাঝে মাঝে কাঠবিড়ালি দেখা যায়, সেজন্য আমরা এখানে আসলাম, দাঁড়ালাম, দেখলাম কাঠবিড়ালি, আমাকে দেখেই চলে গেল। না না, ওদের ছোটদের তোমার মতন আমার মতন মানুষ চলে গেল না, গেলে পক্ষে দেবো ওই ইয়ে আছে, আনসার আছে। শুধু শুধু দরকার কি, আমাকে রাষ্ট্রীয় সম্পদ পোলাবেনের জন্য, পোলাবেনের হক আমরা নষ্ট করে লাভ আছে? নৌকা চালাবো এবারে শৈলের মধ্যে আনার জন্য নৌকা চালাবো। ঘুরে গা যা, তোমার শখ পূরণ করে গা আবার দেখি। যা করিলে জীবনে শিশুদের জোন দেখে সে তো মহা খুশি, সে এখন নৌকার কথা ভুলে এখানে প্রবেশ করছে। তো তার কথা হচ্ছে আমার ছোট ভাই ঈশান 5 বছরের গাদা শিশু। তো আমরা দেখি যে ওর জন্য কোন রাইডটা রয়েছে। আপনি কিল্লিকা মারি নিয়ে আইছেন পোলা পানের এই জায়গায়, এগুলো তো ভালো লাগে না। আমার ছোট ভাই গাদা সবার মন চাইছে যা শিশু পার্কে আসবে, আয়সা কথা শুনবে না। এই ঈশান ওই দিয়ে যাও, ওই দিয়ে যাও, আমি তোমার কিছু কই, ওই দিয়ে কান দাও, ওই দিয়ে কান দাও। নাও তুমি বলো বলো। ঘন্টামি বাদ দেন, ঘন্টামি চলবে না। আমি কি আমার সব ভিডিও করছেন? আমি দাদা করি। হ্যাঁ আয় আয় সুমন ভাইরে দিয়ে দেবো। সুমন ভাই আপনি দেয় নিছেন কি দিলে কি হয়েছে? নেতা আসো, যোগা করুন। এলো চ্যালেঞ্জ কি ওটা খেলবেন? হ্যাঁ হ্যাঁ পারবো, আমি পারবো, সমস্যা নেই। আরে বাচ্চাদের আমি তো লম্বা বেশি বুঝো না। সকালের থেকেই স্যার আমাকে হাঁটাইতেছে, দেখছেন বইমেলার জন্য খুলে নেই রমনার মধ্যে। আমরা বাচ্চাদের যে শিশু সংকট এদিকে আইসা এই যে আপনার বাচ্চামি করতেছে। আপনার যাওয়ার পর এই যে এমন দেখানোর মধ্যে ডাক্তার কোনো রকম নিজের শরীরটাকে বজায় রাখছে, এত বড় শরীর নাকি এতক্ষণ হাঁটা যাবে। একমাত্র ঈশানের অনুরোধে আসছি এত দূরে, কিন্তু ঈশান আমাকে এখন পর্যন্ত নাস্তাও খায়। মিথ্যা কথা বলেন কেন আপনি? আপনাকে যে আমি সকালে কাচ্চি খাওয়ালাম সেটা কাচ্চি খাওয়ালে তো হাতে হাতে কি
মানে হাতে গ্রান আপনি দর্শকদের কিভাবে শুখান কাচ্চি খাইলে এই যে পেট বড় থাকছে পেট এই যে এটা বলে ছোট, এটা বলে ছোট। এখন দুষ্টামি করার পর শিশু পার্কে এখন আমরা চলে যাব বইমেলায় দেখতে, যে বইমেলা খুলছে কিনা। বোট দেখে তারা আবার শখ জেগেছে, সে বোট চালাবে। তো দামাদামি করে জানতে পারলাম এখানে খুব এক্সপেন্সিভ, সে কারণে আমরা আর চালালাম না, চলে গেলাম রেস্টুরেন্টে। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমি ঈশানকে নিয়ে হাঁটছি সামনের উদ্দেশ্যে। তো এখানে যে ভিডিও করব সেই অবস্থাও নেই। আমি বুঝি না, বাংলাদেশের যত পর্যটক স্পট রয়েছে সবই দেখি কাপেলদের জন্য বুক করা। আমার মনে হয় সিঙ্গেলদের জন্য কোনো পার্ক করা প্রয়োজন। ওদের একটাই সিঙ্গেলদের জন্য পার্ক চাই। আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা আবার শাহবাগে আন্দোলন করতে চেন না। রমনা পার্কের অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যা যদি আপনাদের মাঝে তুলে ধরি তাহলে একটি ব্লগ শুধু এই রমনা পার্কের উপরেই হয়ে যাবে। যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বইমেলা আসার কারণে আমরা এই সকল স্থানগুলো ঘুরতে পারছি এবং ঘুরে আপনাদের দেখাতে পারছি। কথায় ঢাকার আশেপাশে যে জ্যামজট রয়েছে এবং শব্দ দূষণ রয়েছে এবং ব্যস্ততম জীবন রয়েছে, সেই ব্যস্ততম জীবন থেকে একটু স্বস্তি দিতে এই পার্কগুলোই যথেষ্ট। এখানে আসলে আপনি একটি গ্রামীণ পরিবেশ পাবেন, দ্বিতীয়ত আপনার মনকে সতেজ করতে পারবেন এবং আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন। অনেক সময় হাঁটাহাঁটির পর আমাদের খুব তৃষ্ণা পেয়েছে, সেজন্য আমরা একটি চকলেট মিল্কশেক নিলাম টিএসিতে এসে। এখানে আসার পর অনেক খাবার খেয়ে যখন আমরা বইমেলার জন্য অপেক্ষা করছিলাম, বইমেলা খুলতে এখনও অনেকটাই দেরি, এখন বাজে 2টা, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে উপরে গিয়ে বসে সময় কাটালাম। সময় কাটানোর পর যখন দেখলাম যে কাঙ্ক্ষিত সময় এসে পড়েছে বইমেলা খোলার জন্য, তখন আমরা উঠে চলে গেলাম বইমেলায়। শেষে সারাদিন দৌড়াদৌড়ি কল্পনা কাটিয়ে বইমেলা যখন খুললো, সর্বপ্রথম আমরা ঢুকার পর দেখতে পারলাম যে সকল স্টলগুলি খুলে গেছে। তো অবশেষে আমরা খুঁজছিলাম যে সবচেয়ে বিক্রিত আগামী বছরে যেই বইটি রয়েছে সেই বইটি কোথায় পাওয়া যাবে। তো আমরা সর্বপ্রথম আশেপাশের যেই বই স্টলগুলো রয়েছে সেখানে আমরা খুঁজতে লাগলাম। খোঁজার পর যখন আমরা না পেলাম, তারপরে আমরা অনলাইনে বা আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলাম যে পদ্মজার যেই বইটা রয়েছে সেটা কোথায় পাওয়া যাবে। তারা আমাদের দেখালো একদম শেষের দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যে স্টলগুলো রয়েছে সেখানে নাকি পদ্মজা বইটি পাওয়া যাবে। তো আমরা সেই স্টলটা খুঁজছিলাম এবং আশেপাশের যে বইগুলো ছিল সেগুলো দেখতেছিলাম। যেহেতু বইমেলা এসেছি, পুরো বইমেলাটা না ঘুরলে কি আর হয়। অনেকটা সময় ঘোরাঘুরির পর আমরা দেখতে পারলাম যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কন্ট্রোল রুম। এখানে মেলায় যেন কোনো রকমের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা তৎপর রয়েছে। যেহেতু 3টার দিকে আমরা সর্বপ্রথম বইমেলায় ঢুকেছি, সেই কারণে বইমেলায় তেমন একটা লোক দেখা যাচ্ছিল না, কিন্তু সময় যত বাড়ছিল বইমেলায় দর্শনার্থীদের ভিড়টাও তত বাড়ছিল। এখানে বেশিরভাগই দেখতে পারলাম স্কুল কলেজের যেই বাচ্চারা রয়েছে তারা এখন প্রবেশ করছে। আমার মতে বইমেলা ঘোরার এবং পরিদর্শন করার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে শেষ বিকেলের দিকে রাত পর্যন্ত। যেহেতু আমাদের সময় সংকট এবং আমরা দূর থেকে এসেছিলাম, সেজন্য আমরা অল্প সময় নিয়েই চাচ্ছিলাম যে রাত হওয়ার আগে আমরা যেন বইমেলাটি ঘুরে পরিদর্শন করে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যেতে পারি। অনেক ঘোরাঘুরির পর বইমেলায় যেই কাঙ্ক্ষিত বইটি রয়েছে, অর্থাৎ আমাদের যে বইটি রয়েছে যেটির জন্যই আমাদের বইমেলায় আসা, যেটির জন্য আমরা বইমেলায় আসার চিন্তা ভাবনা করেছি, সেই স্টলটি খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম সেই স্টলের কাছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত বইটি পেয়ে গেলাম। অবশেষে আমার ছোট ভাই ঈশানকে আমি বই কিনে দিলাম, সেটা হলো প্রথম। তোমার কাছে কেমন লাগছে বইটা নিয়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা খুবই টায়ার্ড, যেহেতু বইমেলা আমাদের কাঙ্ক্ষিত বইটি পেয়ে গেছি। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নিজ জেলা শরীয়তপুরে।
চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আসার পর টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। তো ছোটো ভাইয়ের আবদার ছিল সে টিকিটটি নিয়ে যখন প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই ভিডিওটি যেন করা হয়। তো সেই ভিডিওটা করে ফেললাম। তো সে অনেকটাই খুশি, সারাদিনের ঘোরাঘুরি তার যথেষ্ট পরিমাণ হয়েছে এবং তার কাঙ্ক্ষিত বইটিও সে পেয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যস্থলে।